নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলে গেছে এবং তারপর দুদিনের মধ্যে 2রা মে আসবে এবং সেখানেই জানতে পারবেন শেষ পর্যন্ত কে জিতলো, কে হারলো, কে মসনদে বসলো, কে ক্ষমতা থেকে চলে গেল, কে ক্ষমতাতে যাওয়ার চেষ্টা করলো, সে যেতে পারলো কি পারলো না, না সরকার গড়লো এবং শেষ পর্যন্ত নতুন একটা সরকার এলো। ঠিক এই আবহে দাঁড়িয়ে বুথ ফেরত সমীক্ষা নিয়ে বাংলা তোলপাড়। আপনারা জানেন সি ভোটারদের সমীক্ষা দেখিয়েছে এবিপি আনন্দ, টাইমস নাও সেই সি ভোটারকে ধরেছে যে দুটি গোষ্ঠী ক্রমাগত অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন এই রাজ্যে চালিয়েছেন। অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন না, মূলত মানুষের বিরোধী ক্যাম্পেইন চালিয়েছেন। সাধারণ মানুষের বিভিন্ন ধরনের মতামত, ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা সেগুলোকে ধামাচাপা দিয়ে বিজ্ঞাপনী প্রচারে মুখ ঢাকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থেকেছে যে দুটি মেনলি গোষ্ঠী। এবং এই বাংলার সংবাদ মাধ্যমে আপনারা জানেন এই সময় পত্রিকা, আনন্দবাজার পত্রিকা। আমরা বর্তমান পত্রিকার কথা আপনারা প্রশ্ন করতে পারেন, আমি বললাম না এই কারণে, বেসিক্যালি এটা ওন বাই, আমি বলছি এটি পরিচালিত হচ্ছে বরুণবাবুর অবর্তমানে, মানে এই রাজ্য সরকারের, যে রাজ্য সরকার গত 10 বছর শাসন করলো তার 2 প্রভাবশালী মন্ত্রীর ইনভেস্টমেন্ট আছেন, এমনই জনশ্রুতি। আমরা সেখানে তথ্য জানি কিন্তু হাতে প্রমাণ না নিয়ে সেসব কথা বলবো না। কিন্তু মূলত বর্তমান পত্রিকা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কিন্তু এই সময় পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী যে ভূমিকাটা পালন করলেন সেটা বারবার কিন্তু আমাদের ভাবাচ্ছে। তার কারণ বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন চিন্তা ভাবনা, দুঃখ যন্ত্রণা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই। এরা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করে, ব্ল্যাকমেলিং করে বিজ্ঞাপন ঘরে তুলতে ব্যস্ত থেকেছে দিনের পর দিন এবং তার ডিভিডেন্ডটা, তার অর্থাৎ তার রেজাল্টটা, তার মানে প্রত্যুত্তরে গত 3টে মাস ধরে ক্রমাগত জনবিরোধী ক্যাম্পেইন চালিয়ে দিচ্ছেন। মানুষের যন্ত্রণার কথা, কষ্টের কথা যখন ব্যক্ত হয়েছে তখন তারা সেটা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। হাসি মুখের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেপে একটা সময় বিজ্ঞাপনী প্রচারে ডিভিডেন্ড তুলেছেন, এখন ওই পায়ে প্লাস্টার এবং হুইল চেয়ারের ছবি দিনের পর দিন গত 2 মাস ধরে ধারাবাহিকভাবে চেপে গেছেন এবং নানানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্ট থেকেছেন। সেই ইতিহাস আপনারা সবাই জানেন কম বেশি, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। কিন্তু মূল যে বিষয়টা আজকে বলবো, যে আজকে এই সমীক্ষার নামে এই ছেলে খেলাটা কেন করা হলো বেসিক্যালি আপনারা জানেন প্রত্যেকটি বিজ্ঞাপনী চ্যানেল বা প্রত্যেকটি সংবাদ মাধ্যম তারা বিজ্ঞাপনের উপর নির্ভরশীল হয়। টিআরপি বাড়ানো, অর্থাৎ মানুষ গোগ্রাসী গিলছে কে জিততে পারে, কে হারতে পারে, ফলে স্বাভাবিকভাবে সেটা নিয়ে সেই মানুষকে ব্যস্ত রাখা এবং বেশিরভাগ টাইমটা সেই স্লটটা নিজেদের হাতে আনলে বিজ্ঞাপনটা বেশি করে ঘরে পাবো। আমার খালি বারবার মনে হয় জানেন, প্রশ্নটা আমাকে ভাবাচ্ছে বলে আপনাদের বলছি, 2টো দিন অর্থাৎ নির্বাচন শেষ হয়েছে, তারপরে 2টো দিন মাঝখানে গ্যাপ রয়েছে, তারপর 2 তারিখ আসছে। এই 2 দিনের মধ্যে বুথ ফেরত সমীক্ষা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার এই কৌশলটা কেন এই সংবাদপত্র গোষ্ঠীগুলো নেওয়ার বেসিক কারণ হচ্ছে, প্রথম কারণটা আপনাদের বলেছি, টিআরপি, টাইম, সময় কিল করা, সময় মানুষের কাছে নেওয়া এবং তার বিনিময়ে বিজ্ঞাপন পাওয়া এবং সেই বিজ্ঞাপন দিয়ে মুনাফা অর্জন করা, এটা একটি দিক। আরেকটি দিক হচ্ছে বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে এবিপি আনন্দর এই নিন্দনীয় যে ভূমিকাটা আমরা দেখলাম এবারে, অন্তত এবিপি আনন্দ এবং টাইমস নাও গ্রুপের যে নিন্দনীয় ভূমিকাটা দেখলাম, তার পেছনে আরো একটা কারণ আছে। কারণটা হচ্ছে বেসিক্যালি এই সময় বিরোধীদের মনোবলটাকে ভেঙে দাও। অর্থাৎ নির্বাচন কেন্দ্রে যখন কাউন্টিং হবে, নির্বাচন কেন্দ্র নয়, যখন কাউন্টিং হলে বিরোধী প্রতিনিধিরা প্রবেশ করবেন, সেই সময় তাদের মনোবল যেন তলানিতে থাকে এবং সেই কাজটি করার লক্ষ্যে কিন্তু অসাধারণভাবে করেছেন এরা, এই যারা সমীক্ষক দলের নামে এই সমীক্ষার ভণ্ডামিটা করেছেন, যাতে বিরোধীরা মানে শেষ পর্যন্ত নির্বাচন কেন্দ্রে বা হলে যখন যাবেন, কাউন্টিং হলে যাবে, তাদের মনোবল যেন তলানিতে থাকে। আপনারা জানেন আরামবাগ যে কেন্দ্রে বোধহয় 1200 ভোটে লোকসভা আসনটি তৃণমূলের কাছে খুইয়েছিল ভারতীয় জনতা পার্টি, সেখানে 32টি, আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারী সেটা বলেওছেন পরবর্তীকালে, 32টি ইভিএমকে লোপাট করে দেওয়া হয়েছিল, গোনাই হয়নি। ফলে সেই সময় যদি মনোবল তুঙ্গে না থাকে, ফলে স্বাভাবিকভাবে এই লড়াইটা কিন্তু বিরোধীরা লড়তে পারেন না, ফলে সেই কাজটি তারা করেছেন। এবার আসুন আনন্দবাজারের ভূমিকাটা। আমি আনন্দবাজারের কথা বারবার বলি, অনেকে প্রশ্ন করেন দীর্ঘদিন আপনি আনন্দবাজারে ছিলেন, আপনি কি কেন আনন্দবাজার এত সমালোচনা করছেন? শুধু বিজেপিকে সমর্থন করেন বলে সমালোচনা করছেন না, করি। তার কারণ হচ্ছে একটি সংবাদ মাধ্যমের কাছে মানুষের কি প্রত্যাশা থাকে। তারা কংগ্রেসের পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, তৃণমূলের পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন, বিজেপির পক্ষে বলবেন, বিপক্ষে বলবেন। কিন্তু একটি সংবাদপত্র গোষ্ঠী যদি প্রথম থেকে লক্ষ্য থাকে যে কোনো যেন তেন প্রকারণ একটি রাজনৈতিক দলের বিরোধিতা করব, তার যা ফল তাই কিন্তু আমরা দেখেছি গত 3 মাসে। আপনারা জানেন প্রথম দিকে আনন্দবাজার গোষ্ঠী যেটা চেষ্টা করেছিল প্রি পোল সার্ভে,
পিপল সার্ভের নামে ক্রমাগত প্রচার করে গেছে এবং অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন সেখানে তুলে ধরেছে বিজেপি বেশি সিট পাবে না, 100 তলায় বিজেপিকে নামিয়ে দিয়েছিল, একটু মনে করে নামিয়ে দিয়েছিল। এবং তারপরের স্টেজটা হলো যখন সমীক্ষা বন্ধ হয়ে গেল, পিপল সার্ভে নির্বাচনের দিন ঘোষণার পর থেকে যখন নির্বাচন শুরু হয়ে গেল, তখন যে ভূমিকাটা নিল এডিটোরিয়াল পোস্ট এডিটোরিয়াল পেজগুলোতে ক্রমাগত অ্যান্টি বিজেপি ক্যাম্পেইনেরা করে গেছে। মাথায় বন্দে মাতারাম, কিন্তু বেসিক্যালি কংগ্রেসের ভক্ত ছিলেন, এখন বাম এবং তৃণমূলের ভক্ত হয়ে গেছেন, ফলে তার যা রেজাল্ট তাই পরমব্রত চট্টোপাধ্যায়, অভিরূপ সরকার থেকে শুরু করে একের পর একটা পোস্ট এডিটোরিয়াল, আমার মনে পড়ে না গত 2 মাসের মধ্যে আনন্দবাজারে কোনো জায়গায় নিরপেক্ষভাবে কোনো পোস্ট এডিটোরিয়াল বেরিয়েছে, সম্পাদকীয় সেখানে বিজেপি বিরোধিতা, পোস্ট এডিটোরিয়াল সেখানে বিজেপি বিরোধিতা। সব থেকে মারাত্মক যেটা, হেডলাইনগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে কিনেছেন, প্রত্যেকে হেডলাইনকে বিকৃত করা, মানে সংবাদগুলোকে বিকৃত করা। আপনারা জানেন মাদ্রাস হাইকোর্টের রায়কে নিয়ে কি মানে নোংরা খেলা আনন্দবাজার গোষ্ঠী খেলো। মাদ্রাস হাইকোর্টে যে বিষয়টা অবজারভেশন রিপোর্টে নেই সেটাকে হেডলাইন করে দিয়ে দিল, বাংলার মানুষ জানতে পারলেন না। সাধারণ মানুষ যারা আনন্দবাজার পড়েন তারা তো মাদ্রাস হাইকোর্টের ওয়েবসাইট খুলে দেখবেন না, কিন্তু আমরা খুলে দেখলাম যে সম্পূর্ণ বিকৃত করে আনন্দবাজার সেই ওয়েবসাইটে দিল। এই ভূমিকা যখন পালন করছে, আপনাদের আরো একটি তথ্য এই মুহূর্তে আপনাদের কাছে দেখাবো, যেখানে দেখবেন আজকে আপনারা জানেন গতকাল আমরা বারবার করে দেখি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ইনস্টিটিউটের প্রধান, তাকে প্রাণে মেরে ফেলার মতো হামলা হয়েছিল, বাঁশ ইট নিয়ে কিভাবে লঙ্গি বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিল, সে ভিডিও আপনারা সবাই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আনন্দবাজার গোষ্ঠী একটু লজ্জা পেয়েছে যে সব আবার কি হচ্ছে, এগুলো না দেখাতে পারলে ভালো হয়, সেই রিপোর্ট আপনাদের কাছে দিয়েছি। কিন্তু আজকের আনন্দবাজার ফ্রন্ট পেজে যে রিপোর্টটা হলো অশান্তির দাগেই শেষ হলো শেষ দফা, সেখানে আনন্দবাজার পত্রিকা মাত্র 2.5 লাইন খরচ করেছে, যেখানে লিখেছে বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে ডোমনপুর গ্রামে। ব্যাস 2.5 লাইন, বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে ডোমনপুর গ্রামে। আর পাশাপাশি এই আনন্দবাজার ভেতরের পৃষ্ঠায় কমিশনকে খেলা দেখিয়ে দিলাম অনুব্রত মণ্ডল এবং তার কন্যার ছবি দিয়ে, প্রায় 100 লাইনের একটি লেখা বড় করে লিখেছেন, যেটা আপনারা এবিপি আনন্দবাজার পত্রিকার পৃষ্ঠাটা আপনাদের দেখাচ্ছে। আমার প্রশ্নটা এখানে সেটা হচ্ছে যে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতো একজন বিদগ্ধ মানুষ, অত্যন্ত বিদগ্ধ একজন নরেন্দ্র মোদীর খুব কাছের মানুষ, অমিত শাহজির কাছের মানুষ, বোলপুর কেন্দ্রের মতো একটা ভাইটাল কেন্দ্রে সেখানে তাকে দাঁড় করানো হচ্ছে, তাকে যখন প্রাণে মারতে যায় তৃণমূল বাহিনী, আনন্দবাজারের কাছে তার জন্য ব্যয় থাকে 2.5 লাইন, আর কেষ্টমণ্ডলের জন্য পরপর 2 দিন প্রায় কোয়ার্টার পেজ তার এডিটোরিয়াল থাকে। এখানে চিনে রাখুন আনন্দবাজার, আমরা নতুন করে বলার কিছু নেই, কারণ আনন্দবাজার এই ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, আপনাদের আরো একটি তথ্য এই মুহূর্তে আপনাদের বাংলা বার্তায় স্ক্রিনে দেখাবো। আপনারা দেখুন যে বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্টটা আনন্দবাজার পেশ করেছে আপনাদের সামনে, সেখানেও কিভাবে বিকৃত করেছে একটা রিপোর্ট। আপনারা এই মুহূর্তে ক্যামেরায় দেখুন, আপনারা জন কি বাত কালকে পোস্টফোন সার্ভে করেছে এবং সেই সার্ভেতে দেখিয়েছে যে সেখানে বিজেপি পেতে পারে 162 থেকে 185টি আসন, বিজেপি পেতে পারে 162 থেকে 185টি আসন, আর তৃণমূল পেতে পারে 104 থেকে 121টি আসন। এই যে রিপোর্টটা পোস্টফোন সার্ভেতে বেরিয়েছে জন কি বাতে, সেই জন কি বাতে আনন্দবাজার উল্টে দিয়েছে। দেখুন 162 185টা করে দিয়েছে তৃণমূলকে, সবুজ কালি আপনারা দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, আর যেটা গেরুয়া যেখানে হওয়া উচিত ছিল সবুজ তৃণমূলে, তাকে করে দিয়েছে 104 থেকে 121, যেটা সবুজ হওয়ার কথা ছিল সেটা গেরুয়া করে দিয়েছে। অর্থাৎ এখানেও তথ্য বিকৃত। এটা গ্রামাঞ্চলের আনন্দবাজার যেটা হয়েছে তার রিপোর্টটা আপনাদের কাছে পেশ করলাম। শহরে কি করেছে দেখুন, যেখানে পরিষ্কারভাবে রিপাবলিক সিএনএক্স বিজেপিকে দিয়েছে 138 থেকে 148, সেটাকে দেখিয়েছে, আপনারা দেখুন এখন দেখছেন, সেটা সবুজ কালার করে দিয়েছে। সবুজ মানে তৃণমূল, অর্থাৎ যেটা বিজেপি পেতে পারে বলে তারা প্রেডিক্ট করছে সেটাকে সবুজ কালি দিয়ে 138 থেকে 148 করে দিয়েছে। আর পাশাপাশি যেটা তৃণমূল পেতে পারে 128 থেকে 138, সেইটাকে বিজেপি করে দিয়েছে। আমার প্রশ্ন এখানে যে আজকে এই পর্যায়ে গিয়ে কি আনন্দবাজার নিজেকে কোথায় পেল? অর্থাৎ শেষ পর্যন্ত সমীক্ষা রিপোর্ট করতে গিয়েও সেখানে তথ্যের বিকৃতি করে, কালারের বিকৃতি করে মানুষকে কোন বার্তা দিচ্ছে আনন্দবাজার, বাংলা বার্তার দর্শকরা নিজেরা বিশ্লেষণ করুন। আমরা শুধু দেখালাম, আমরা হার্ড এভিডেন্স দিলাম। আনন্দবাজারের কোনো সাংবাদিক হয়তো ফোন করে আমাদের বলবেন যা করেছেন অতীতে, আপনি এত আমাদের বিরুদ্ধে কথা বলছেন কেন? আপনারা ঠিক হন, আমরা বাংলার বার্তা থেকে ঠিক হবো, এই কথাটুকু আজকে এই মুহূর্তে দিয়ে রাখলাম। আমাদের আরো একটি প্রশ্ন মনে এসছে বলে আপনাদের কাছে করছি। আনন্দবাজার আজকে লিখেছে সেই ভোটার সমীক্ষায় 85,000 মানুষের কাছে তারা পৌঁছেছেন, সেই ভোটারের সমীক্ষকরা।
প্রথম প্রশ্ন 85,000 যদি 294টা 292টা কেন্দ্রে হয়, তাহলে প্রতি কেন্দ্র পিছু 290 জন মানুষকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আপনারা বাংলা বার্তার দর্শকরা বলুন তো, খুঁজে পেতে পারবেন কোথাও, কোনো অঞ্চলে খুঁজে দেখাতে পারবেন কোনো মানুষকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কাকে ভোট দিলেন? কোথাও আপনারা দেখাতে পারবেন? আমি আমার পরিচিত জন, নিকটজন বহু মানুষকে বারবার করে প্রশ্ন করেছি। খবর রাখবেন, খেয়াল রাখবেন কেউ কোনো সমীক্ষকরা সমীক্ষা করছেন কিনা, এই প্রশ্নটা করছেন কিনা বুথ থেকে বেরোনোর পর। বিশ্বাস করুন, আজ পর্যন্ত কাউকে কোথাও খুঁজে পাইনি, আমি অন্তত খুঁজে পাইনি। এবং এই পোস্টপোল সার্ভের পর আমি বহু মানুষকে প্রশ্ন করেছি গত একদিনে যে কারুর কাছে কেউ কি দেখেছেন, তার অভিজ্ঞতা হচ্ছে কোনো মানুষকে প্রশ্ন করছেন? আসলে তাহলে পেছনের কারণটা কি? ঘরে বসে কি সমীক্ষা হয়েছে? প্রশ্নটা কিন্তু থাকলো, আমরা সেই উত্তরে আসবো। কিন্তু আরো একটি প্রশ্ন আমাদের মনে আসছে বলে আপনাদের কাছে, বাংলা বার্তা দর্শকদের কাছে বলছি, সেটা হচ্ছে যে পোস্টপোল সার্ভে যে গল্পটা এটা ছড়ানো হচ্ছে। আচ্ছা বলুন তো, কোনো মানুষকে প্রশ্ন করলে কি তিনি বলবেন আমি কাকে ভোট দিয়েছি? ধরুন আপনি যে বাড়িতে রয়েছেন, আপনার উল্টো দিকের ফ্ল্যাট, সেই মানুষটাকে সঙ্গে আপনার প্রতিদিন সকাল বিকেল দেখা হচ্ছে। আপনি যদি জিজ্ঞেস করেন দাদা কাকে ভোটটা দিলেন, ভাই কাকে ভোটটা দিলেন, বা তুমি কাকে ভোটটা দিয়েছো, সে বলবেন? মানুষের ভোট দেওয়ার তার ব্যক্তিগত অধিকার, সেখানে মানুষ চট করে মুখ খোলেন না, এটাই স্বাভাবিক চল। এবং যারা যারা এই ধরনের এই সার্ভের টিমের সঙ্গে অতীতে যুক্ত ছিলেন, এবং প্রবীণ অভিজ্ঞ লোকের সঙ্গে আজকেও আমি কথা বলেছি, বলছেন 30% মানুষ মুখই খোলেন না। আচ্ছা তাহলে বলুন, 30% মানুষ যাদের প্রশ্ন করছেন মুখই খুললেন না, তাদের বাদ দিয়ে তাহলে 70%-এর মধ্যে আপনার সার্ভে করলেন। যারা সমীক্ষা করছেন তাদের কাছে এটা প্রশ্ন হইল। আর এবিপি আনন্দবাজার গোষ্ঠীর কাছে অবশ্যই এই প্রশ্নটা থাকলো যে আপনারা মানুষকে উত্তর দেবেন, সরাসরি বলবেন যে এই অসভ্যতাটা কেন করছেন, কিসের জন্য করছেন। সবাই জেনে গেছেন কেন আপনারা করছেন, কিন্তু করছেন আপনারা, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আরেকটি প্রশ্ন, আজকের বাংলার রাজনৈতিক মানচিত্রে যে আবহাওয়া, যে উত্তপ্ত আবহাওয়া, যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অর্থাৎ সরকার বিরোধী মানসিকতা যারা, তারা কেউ সাহস করে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বলবেন আমি ভোট দিয়েছি? বলবেন কারা? আমি ভোট দিয়েছি তৃণমূলকে, বা কারা বলবেন? লুঙ্গি বাহিনী বলবেন। আপনি যদি কামারহাটি বা টিটাগড়ে গিয়ে বলেন যে মাইনরিটি এরিয়ার মধ্যে বলেন যে আপনার কাকে ভাই ভোট দিলেন, বলে আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, কারা বলবেন? লুঙ্গি বাহিনী বলবেন। কিন্তু সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, আপনি বুথ থেকে বেরিয়ে এলেন, তাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কাকে ভোট দিলেন, তিনি বলে দেবেন? এটা বিশ্বাসযোগ্য? আপনারা নিজেদের প্রশ্নটা করুন, আপনার আত্মীয়, আপনার পরিবারের পরিজন, নিকট আত্মীয়জন, আপনি কাউকে জিজ্ঞেস করুন কাকে ভোট দিয়েছেন, তিনিই হয়তো বলবেন ভোট দেওয়া আমার ব্যক্তিগত অধিকার, আমি বলবো কেন? সেইখানে দাঁড়িয়ে সমীক্ষক দল বোঝাচ্ছে, এবিপি আনন্দ বোঝাচ্ছে যে সি ভোটারদের কাছে এত মানুষ বলেছেন যে যারা তৃণমূলকে ভোট দিয়েছে। ভাবুন, প্রথম প্রশ্ন হচ্ছে 290 জন আদৌ একটি বিধানসভা কেন্দ্রে গেছে। আমি তো বিধানসভা কেন্দ্রে একজন প্রার্থী হিসেবে দেখেছি এবং আমি জানি বলে বলছি, বহু মানুষের সঙ্গে আজকে সারাদিন কথা হচ্ছে, আমি সবাইকে প্রশ্নটা করেছি, কেউ কারোর অভিজ্ঞতা হয়েছে, কেউ কাউকে বলছে 290 জন 325টি বিধান বুথের মধ্যে 290 জনকে বলে প্রশ্ন করে চলে গেল। তাহলে কি হয়েছে? কি হয়েছে আসল ঘটনাটা এবার আপনাদের বলি। আমি একজন দীর্ঘদিনের রাজনৈতিক বিশ্লেষক এবং আমি প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক। তিনি টিভির ক্যামেরায় বিভিন্ন সময় কথাবার্তা বলেন এবং বিভিন্ন খুব মূল্যবান বিশ্লেষণ করেন। আমি ব্যক্তিগতভাবে তাকে ভীষণ শ্রদ্ধা করি। তাকে জিজ্ঞেস করছিলাম যে মূল বিষয়টা কি বলুন তো, কারণ মানুষের মধ্যে একটা কনফিউশন হচ্ছে, কেউ জিতবে কেউ হারবে সেটা পরের কথা, কিন্তু এই সমীক্ষার নামে যে ভণ্ডামিটা হচ্ছে, এটা আসল চেহারাটা মানুষকে কিন্তু চেনানো দরকার এবং সেটা নিয়ে আমি কাজ করব। আপনাদেরও কথা দিচ্ছি, সরকার কোন সরকার আসবে আমি জানি না, কিন্তু যে সরকারই আসুক, সমীক্ষার নামে যে ভণ্ডামিটা, সেটা বাংলার মানুষের জানা দরকার। এবং এর পেছনে যে রাজনৈতিক এবং ব্যবসায়িক ইন্টারেস্টের সংবাদ মাধ্যম গোষ্ঠীগুলো থাকে, তার বিরুদ্ধে যেমন আমরা মুখ খুলছি, আবারও মুখ খুলবো। আরো অনেক ইতিহাস আমাদের কাছে জানা আছে কি কারণে আনন্দবাজার গোষ্ঠী এই জাতীয় কাজ কারবার করছে, সেটা মানুষের জানা দরকার। সেই ইতিহাসগুলো পরবর্তী পর্বে নিয়ে আসবো। আমাকে রাজনৈতিক সমীক্ষক, প্রবীণ এই রাজনৈতিক সমীক্ষক বলছেন, শর্মাবাবু একটু মনে করে দেখুন তো, এক সমীক্ষা এক একটা রিপোর্ট বেরোচ্ছে কি করে, 4টে গ্রুপ আলাদা করে সমীক্ষা করছে, 4টে রিপোর্ট আলাদা করে বেরোচ্ছে কি করে? এখানেই লুকিয়ে আছে রহস্য। আসলে পরিষ্কার বলেন, ঘরে বসে অধিকাংশ সমীক্ষা ঘরে বসে সমীক্ষা হচ্ছে পারসেপশনের উপর, আমার একটা ধারণা, এবং সেখানে চালিত হচ্ছে সেই সংবাদপত্র গোষ্ঠীর মূল পলিসি দ্বারা চালিত হচ্ছে। তাই সেই পলিসি কি, সেই পলিসির পেছনে একটা ব্যবসায়িক কারণ আছে এবং তারা বলে দিচ্ছেন আমার এই ধরনের রেজাল্ট চাই এবং সেই রেজাল্টটা হচ্ছে। এবং তিনি আশঙ্কা করছেন, তিনি বলছেন পরিষ্কার যে রিপোর্ট বেরোচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 80 থেকে 90% এই জাতীয় সমীক্ষা ঘরে বসে করা হচ্ছে। বাবু, আমার আপনার চিন্তা ভাবনাকে কিভাবে নিয়ে ছেলে খেলা করছে এইসব প্রতিষ্ঠানগুলো, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলো, এটাতে হাউস এডিটোরিয়াল পলিসির একটা প্রভাব থাকে। আমি আপনাদের আজকের বাংলা বার্তার এই প্রতিবেদন শেষ করব একটি ছোট্ট ঘটনা বলে, যেটা আপনাদের জানানো দরকার। সেটা হচ্ছে
কলকাতা টিভি বলে একটি টিভি আছে, আপনারা জানেন। কলকাতা টিভি 2016 সাল যখন লোকসভা বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটকে প্রায় জিতিয়ে দিয়েছিল বিধানসভার আগে, বারবার প্রিপোল সমীক্ষা করেছিল এবং এই সমীক্ষাতে জিতিয়ে দিয়েছিল। এই তারপর যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এলেন, প্রথম যে কাজটা হলেন, যেদিন তারা সরকার এলেন ঠিক সেই দিনের পরের দিন থেকে সমস্ত ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোকে দিয়ে আটকে কিন্তু দুই মন্ত্রী ববি হাকিম এবং অরূপ বিশ্বাস, আমি নাম করে বলছি, প্রয়োজন হলে আপনারা কেস করবেন, আমি এই নিয়ে আমার বক্তব্য সেখানে গিয়ে করব। শোনা যাচ্ছে যে ববি হাকিম এবং অরূপ বিশ্বাস, বহু মানুষ আমাদের কাছে এই তথ্যটা দিয়েছেন, তারা ডিস্ট্রিবিউশন সেন্টারকে দিয়ে কলকাতা টিভিকে ব্লক করিয়ে দেন, সমস্ত ডিস্ট্রিবিউশন বন্ধ হয়ে যায়, ফলে কলকাতা টিভি কোনো ঘরে আর দেখা যায় না। দুদিন কলকাতা টিভি বন্ধ ছিল, দুদিন না 2 মাস কলকাতা টিভি বন্ধ ছিল। 2 মাস কলকাতা টিভি বন্ধ থাকার পর শেষ পর্যন্ত তাদের সঙ্গে বার্গেনিং হয় এবং এই বার্গেনিং করার পর 3টি শর্ত দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে কলকাতা টিভির মধ্যে তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টেড লোকজন তারা ঢুকবেন, তারা পরিচালন ব্যবস্থার মধ্যে থাকবেন, এক। দ্বিতীয় যেটা মারাত্মক যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে আমাদের পরে সমস্ত নিউজ দিতে হবে, এখন থেকে ভোল পাল্টে দিতে হবে চেহারা। তৃতীয়ত হচ্ছে ভবিষ্যতে কোনোভাবে সরকার বিরোধিতা করা যাবে না। এবং শেষ পর্যন্ত কলকাতা টিভির আজকের চেহারা যা হয়েছে আপনারা জানেন, তার পেছনে অনেক ইতিহাস। কলকাতা টিভি নিয়ে একটি স্পেশাল প্রতিবেদন পরবর্তীকালে আপনাদের কাছে করবো। কিন্তু ভাবুন 2016 সালে কলকাতা টিভি কংগ্রেস সিপিএম জোটকে জিতিয়ে দিয়েছিল বলে তাদের 2 মাস টেলিকাস্ট বন্ধ করে, মানে একদম গলা বন্ধ করে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে এনক্রোচ করে দিয়ে শেষ পর্যন্ত তাদের বর্ষতা কেনেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস। এইভাবে আনন্দবাজার কি কিনেছে, আনন্দবাজার কিভাবে কিনেছেন আপনারা জানেন। মামা বলে একজন সাংবাদিক আছেন, রিটায়ারমেন্টের পর তিনি সেখানে বসে থাকেন এবং তিনি বসে থাকেন, তার একমাত্র কাজ সকালবেলা কালীঘাট গিয়ে বন্ধ না, দুপুরবেলা নবান্নে বন্ধ না, সন্ধ্যেবেলা আবার কালীঘাটে চলে যাওয়া এবং ব্রিজ সেতু বন্ধন করা এবং তার ভিত্তিতে আনন্দবাজার গোষ্ঠীকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন পাইয়ে দেব। আর সেই আনন্দবাজার গোষ্ঠীকে আমি আপনি বিশ্বাস করি, এই সময় গোষ্ঠীকে আমি আপনি বিশ্বাস করি। অর্থাৎ আমাদের আস্থা এবং বিশ্বাসকে নিয়ে খেলে যে সংবাদ মাধ্যম, তাদের ছিলে রাখুন। এই কে কোন সরকার গড়বে, কে সরকার গড়বে, সরকার কেউ না কেউ গড়বে, কিন্তু যে সংবাদ মাধ্যমের এই জাতীয় কুকীর্তির সম্বন্ধে আমার মনে হয়েছে বাংলার বার্তার লক্ষ লক্ষ দর্শকদের সচেতন হওয়া দরকার। আপনারা ইতিমধ্যেই সচেতন, আপনারা অনেকে অনেক মন্তব্য করেছেন, আমাদের খালি বারবার মনে হচ্ছে যে মানুষের সেন্টিমেন্ট, আস্থা, বিশ্বাসকে নিয়ে যে সংবাদ মাধ্যম গোষ্ঠী খেলে, সেই সংবাদ মাধ্যমকে কতটা আপনারা বিশ্বাস করবেন, আপনাদের হাতেই ছেড়ে দিলাম বাংলা বার্তার পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই, নমস্কার।